আগের ভিডিওতে একটা উপমা দেওয়া হয়েছিল যে কিভাবে গড় গড় মান ব্যবহার করলে আমরা সঠিক মান নাও পেতে পারি। ব্যাপারটা আজকে অল্প একটু বলি যে কিভাবে সেই গড় মানটা একটু প্রবলেম তৈরি করে। আচ্ছা, আমাদের ১ম কি হয়েছিল যে আমরা কিছু লোক দিছিলাম একজনকে। আমরা মোটামুটি ৬ জনের মতো লোক দিছিলাম। বয়স সম্ভবত ছিল ১৫ থেকে ২০ এর মধ্যে এবং হিসাব মতো তারা ২৪০ কেজি। ৬ জন। হিসেবের মধ্যে তারা ২৪০ কেজি ভার বহন করতে সক্ষম। কিন্তু বাস্তবে তারা করতে পেরেছিল ৩৩৫ কেজি। এরপরে যখন আরেকজন লোক আসে ৫ জন নিতে, আমাদের গড় হিসাব ছিল ২০০ কেজি। কিন্তু নিতে পেরেছিল সম্ভবত ৮০ কেজি। এবং কেন হয়েছিল? কারণ আমাদের গড় মানটা যে আমরা ব্যবহার করেছিলাম, সেইটা বয়স হিসেব করে না। আ আমাদের বয়স বৃদ্ধির সাথে, সাথে ভার বহন ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। একটা পর্যায়ে সেটা কমতে থাকে। এই বিষয়টা সেই গড় মানের মধ্যে নাই। আমরা কিভাবে নির্ণয় করেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ লোকের ভার বহনের পরিমাণ আ এটা ধরেন কয়জন লোক? আমরা ৫ জন লোক এবং এদের আমরা কি বের করব? ভার বহন কতটুকু ভার বহন করতে পারবে? সেক্ষেত্রে ৫ জন লোকের যদি আমরা ভার বহন পরিমাণ বের করতে যাই, তাহলে লোক সংখ্যা ৫ গুণন ৪৫ সমান ২০০ কেজি। ২০০ কেজি এইভাবে পেয়ে থাকি। কিন্তু বাস্তবে তো এভাবে হয় না। বয়সও একটা বিশাল বড় ফ্যাক্ট হয়ে ওঠে। যদি আপনি এখানকার লোকের কথা চিন্তা করেন, ধরেন এদের বয়স হলো আপনার ২৫ থেকে ৩০ এর মধ্যে। এই ৬ জনের কথা যদি আপনি চিন্তা করেন, এই ৬ জন অনেক শক্তিশালী মানুষ হবে যেহেতু এরা প্রাপ্তবয়স্ক। সেক্ষেত্রে আপনি যদি এদের সাথে সিম্পলি ৪০ গুণন দিয়ে ২৪০ কেজি বের করে দেন, আ তাদের তারা যদি বাস্তবে যখন কাজ করে যাবে এই মান হবে না। এটা তার থেকে অনেক বেশি হবে। ৩০০ হতে পারে, ৩২০ কেজি হতে পারে। তো এইরকম কিছু একটা মান পাবেন। তো বাস্তব এবং গণিতের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায় এবং দ্বন্দ্বটার কারণে এখানে আপনার এই যে এইখানে গড় মান ব্যবহার করছেন সেইটা। এবং কেন? যেটা বলেছিলাম, এই গড় মানটা আপনার বয়সটা তার বিবেচনায় নেয় না। যে কিভাবে বয়সের সাথে, সাথে আমাদের ভার বহন ক্ষমতা পরিবর্তন হতে থাকে। বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু আমাদের আ খুব লাগবে। কারণ এই উপমা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার এই পরবর্তী টপিক মানে এই টপিকটা রেলিজেন্স এর সূত্র কেন ব্যর্থ হয় এটা বুঝবেন না। দেখুন মূল টপিকে যাই। কই গেল? আচ্ছা। রেলে এবং জিন্স ব্ল্যাক হোলটা কিভাবে বুঝতো? মানে তাদের আ চিন্তা ভাবনার ব্ল্যাক হোলটা কেমন ছিল সেটা একটু দেখাই। আপনার ব্ল্যাক হোল হলো এরকম, এরকম। আপনি এখানে বিকিরণ দিচ্ছেন। তো এর মধ্যে শক্তি সঞ্চিত হচ্ছে। শক্তি সঞ্চিত হয়ে কিভাবে থাকবে? সন শক্তি সঞ্চিত হয়ে এরা হলো আপনার স্থির তরঙ্গ, স্থির তরঙ্গ আকারে থাকবে। এই আকারে থাকবে। মানে স্থির তরঙ্গ আকারে থাকবে। স্থির তরঙ্গ আপনার সম্ভবত এটা আমাদের ফার্স্ট ইয়ারে ছিল। আ খুব সম্ভবত ফার্স্ট ইয়ারে ছিল। স্থির তরঙ্গ কিরকম? আপনি ধরুন একটা দড়ি আ দুটো বাঁশের সাথে বেঁধে দিলেন। বেঁধে রেখে আপনি নাড়াইতে থাকেন তাহলে এখানে আপনার কম্পন তৈরি হইব। তো এই কম্পনটা আপনার এক জায়গায় স্থির থাকে এবং এইরকম কম্পনকে আপনার স্থির তরঙ্গ বলে। ব্লাক হোলে অনেকটা বিষয় ঐরকম হবে। যেহেতু আপনার বের হওয়ার কোনো সুযোগ নাই। আ যেমন নদীর ঢেউয়ের কথা চিন্তা করেন, নদীর ঢেউ কিন্তু আপনার সামনের দিকে আগাইতে পারে। এক্ষেত্রে কিন্তু আগাচ্ছে না। শুধু উপরে নিচে স্পন্দিতই হতে থাকে। এরকম ক্ষেত্রে ওইরকম ঘটনা ঘটে যখন আপনার বিকিরণটা ভিতরে আসবে, তখন তো আপনার এর ভিতরে আটকা পড়ে যাবে। তখন তারা অনেকটা স্থির তরঙ্গ হয়ে যাবে। এবং শক্তি যে আসবে এর ভিতরে বিকিরণ আসবে, সেই বিকিরণগুলা স্থির তরঙ্গের আকার নেবে। এবং সেখানে অনেক কম্পাঙ্কের আ শক আ তরঙ্গ থাকবে, স্থির তরঙ্গ থাকবে যেগুলোকে আপনার স্পন্দক বলা হয়। যেমন কিরকম থাকতে পারে? একটা থাকতে পারে হলো আপনার ১ হার্টজের। এটা হলো ধরুন ১ হার্টজের স্পন্দক। একটা থাকবে হলো ২ হার্টজের স্পন্দক। ১ ২ এটা হইল না। এটা ২ হার্টজের। এরপর হতে পারে ৩ হার্টজের। এরকম ৩ হার্টজের হতে পারে আপনার ১০ হার্টজের। আমি একটু অঙ্ক করে দেব। এটা ধরুন ১০ হার্টজ। এরপর থাকতে পারে আরো বেশি থাকতে পারে, বেশি হার্টজের। যেমন এটা ১০০ হার্টজ। তো এইরকম মানের অনেকগুলো স্পন্দক আপনার এই ব্লাক বডি ভর্তি থাকবে। আর রেলে জিন্স কি মনে করেছিল তাদের বিবেচনায় কি ছিল? যে আপনার কম্পাঙ্কের সাথে, সাথে আপনার এদের যে শক্তি এটা বৃদ্ধি পায়। ধরুন ১ হার্টজে ধরুন ২ ইউনিট শক্তি। তাহলে ২ হার্টজে আপনার ৪ ইউনিট শক্তি থাকবে।
এবং ৩ হার্টজে আপনার ধরুন ৮ ইউনিট, এমনি ইচ্ছে মতো ধরবেন, তাহলে এখানে আরো বেশি হয়, ধরুন ৪০ হার্টজ, এখানে ধরুন ৮০ ইউনিট শক্তি থাকবে। এরকম করে আপনার শক্তি থাকবে। এবং তখন তারা এটা হিসাব করে এবং একটা সূত্র প্রদান করে। সূত্রটা ছিল আপনার এরকম যে 8 পাই মিউ স্কয়ার ডিভাইডেড বাই সি কিউব গুণন কেটি। এই একটা সূত্র ছিল। এখন এই সূত্রগুলি কিরকম? এই সূত্রটা হলো সূত্রের এই অংশটা আপনার স্পন্দকের সংখ্যা নির্ণয় করে, যে এখানে কত প্রকারের স্পন্দক থাকতে পারে। তো এখানে আপনি সিম্পলি ভাবতে পারেন যে এটা হলো সংখ্যা গুণন, এইটা হলো আপনার গড় শক্তি, এইটা আপনার গড় শক্তি। তারা মূলত এই সংখ্যা গুণন গড় শক্তি দিয়ে তারা হিসেব করেছিল এবং হিসেব করে তারা যে মানটা পেয়ে সেটা আমি গ্রাফের মাধ্যমে এখন দেখাইতেছি আপনাকে। তো ব্যাপারটা আপনাকে বোঝাই এখন যে কিভাবে তারা ফেল করলো। তো যেমনটা বলেছিলাম যে রেলে জিন্স কি ধরনের ছিল, যে শক্তির কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে তার যে শক্তির পরিমাণ, মানে আমরা যে এটাকে স্থির কম্পাঙ্ক বা স্পন্দক বলেছি, যেটা ব্ল্যাক বডির ভিতরে অবস্থান করে, এইটার কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এর যে শক্তি তার পরিমাণও বৃদ্ধি পাবে। মোটামুটি এই সূত্রটা এটা ইন্ডিকেট করে। দেখুন এটা গুণন অবস্থায় আছে, এই যে কম্পাঙ্ক, তো কম্পাঙ্ক বাড়বে ধীরে ধীরে গড় শক্তির কারণে আপনার কি হবে, আহ আপনার শক্তির মানটা বৃদ্ধি পেতে থাকবে। তো যখন আপনি এই সূত্র ব্যবহার করে আপনি অঙ্ক সেটা গ্রাফে প্লট করতে যাবেন, তখন আপনার মোটামুটি এরকম একটা কিছু পাবেন। যে শক্তি বাড়তেছে, বাড়তেছে, বাড়তে, বাড়তে একদম ইনফিনিটি তে চলে যাবে। কিন্তু আপনার বাস্তবে এরকম হয় না। বাস্তবে এরকম হয় না। বাস্তবে গ্রাফটা দেখতে অনেকটা এরকম। বাস্তবে কি হয় সেটা বৃদ্ধি পেতে থাকে শক্তির পরিমাণ। মানে আপনার একটা নির্দিষ্ট কম্পাঙ্কে বাড়তে থাকে, এই কম্পাঙ্কে বাড়তে থাকবে এবং এই কম্পাঙ্কে সর্বোচ্চ হবে ১০ হার্টজে ধরেন সর্বোচ্চ, এবং ৫০ হার্টজে যেখানে রেলেভেন্স পর্যন্ত এটা বৃদ্ধি পেতে থাকবে, সেইখানে অরিজিনাল মানে বাস্তবে যে মানটা পাবেন এক্সপেরিমেন্টাল মান, সেখানে দেখবেন যে ৫০ হার্টজ কমতেছে, ১০০ হার্টজ আরো কমতেছে, ২০০ হার্টজ হলে আরো কমতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন। অনেকটা আমাদের বয়সের মতো। বয়স যেমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে ভার-বহন ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। তারপর বয়স বাড়ার সাথে সাথে কমতে থাকে। এখানে অনেকটা সেরকম। মানে এখানে ওই ঘটনাই ঘটছে। যে কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে শক্তির তীব্রতা বাড়তে থাকবে। কিন্তু সারা জীবন বাড়তে থাকবে না। একটা পর্যায়ে গিয়ে সেইটা আবার কমতেও থাকবে। আচ্ছা, এখন বলুন তো এটার কারণ কি? একটু আগে বললাম যে এটি এর সাথে এটা ডিরেক্ট সম্পর্ক। এখানে কি হচ্ছে আপনার, আ এটা আপনি এভাবে এখানে লিখি। তো কম্পাঙ্কের উপর স্কয়ার গুণন গড় শক্তি। তো দেখুন কম্পাঙ্ক তো আপনার বাড়বেই। কম্পাঙ্ক তো বাড়বেই। এগুলো ধ্রুবক। 8 পাই, আলোর বেগের উপর কিউব, এগুলো ধ্রুবক। এইটা বাড়বে এবং এইটা গড় শক্তির সাথে গুণন হচ্ছে। তো দেখুন যখন গুণন হবে ধরেন আপনার কম্পাঙ্ক ১ হবে, গুণন কেটির মান ধরেন এমনি একটা ধরুন ৩ ধরলাম, তাহলে আপনার উত্তর হবে ৩। এটা যদি কম্পাঙ্ক ২ হতো, ২ এর উপর স্কয়ার গুণন ৩, তাহলে ৪, ১২ পাবেন। ৩ এর উপর স্কয়ার গুণন ৩, তাহলে আপনি ৯ পাবেন। ৯ গুণন ৩, ২৭। ৪ এর উপর স্কয়ার দিন, তাহলে আপনি কি পাবেন? ৩, ১৬, ৩ × ৪৮ পাবেন। তো দেখুন এইখানে আপনার কমার কোনো সুযোগ নাই। এইখানে আপনার কমার সুযোগ নেই। প্রত্যেকবার কিন্তু আপনার বাড়তেই আছে। প্রত্যেকবার আপনার বাড়তেই আছে। তবে আমাদের তো কমতে হবে, তাই না? তার মানে আমাদের কোন বিষয়টাতে স্মার্ট হতে হবে? এগুলো তো কনস্ট্যান্ট, এটা স্মার্ট হতে পারবে না। কম্পাঙ্ক এটা তো বাড়তে থাকবে, সেও স্মার্ট হতে পারবে না। আমাদের স্মার্ট হতে হবে কেটি। ওকে বুঝে নিতে হবে যে কখন আমাকে বাড়তে হবে এবং কখন আমাকে নিচে নামতে হবে। তো আমাদের প্ল্যান সাহেব করেছিল কি? এইটাকে প্রশ্ন করেছিল যে তোমাকে স্মার্ট হতে হবে। তুমি এখনো ব্যাকডেটেড আছো। বুঝতে পারেন কথা? এখন দেখি কিভাবে সে সমাধান করলো। এখন হলো আলোচনা যে ম্যাক্স প্ল্যাংক কিভাবে ব্ল্যাক বডি রেডিয়েশনের এই সমস্যার সমাধানটা করেছিল। আপনারা এখন অনার্স ৩য় বর্ষে তো অবশ্যই প্র্যাকটিক্যাল করেছেন এবং পরীক্ষাও দিয়েছেন এগুলা। এখন আপনারা করছেন কিনা জানি না, তবে আমরা করছি। যখন আমরা ল্যাবে কাজ করতাম পরীক্ষার দিন, যদি মান না আসতো, তো কি করতাম আমরা, যে ধরুন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন।
আ জটিল পেন্ডুলাম মনে আছে যে যৌগিক পেন্ডুলাম যেটা দিয়ে আমরা কি করতাম? জি এর মান বের করতাম। জি এর মান বের করতাম। জি এর মান 9.8। তো আমাদের পরীক্ষাতে অ্যাকুরেট মান আসবে না। আমাদের 9.9 আসতে পারে, 10 ও আসতে পারে, 9.7 আসতে পারে, 9.6 আসতে পারে। কিন্তু আমরা যখন পরীক্ষা করতাম তখন কি হতো যে আমাদের এমনও হয়েছে যে 5.8 আইছে। 5.8 এর মানে কি হইছে? আমাদের যে আমরা মাপ নিচ্ছি, আমরা যে মাপগুলা নিচ্ছি সেইখানে সমস্যা। কিন্তু এখন তো আমাদের পরীক্ষায় আরো একবার মাপ আমরা নেই নাই। কি করছি যে আমরা এইটা কেমনে 9.8 বানানো যায় সেই চিন্তায় থাকছি। আমরা হিসেবের পিছন দিকে যাইতাম। মানে পিছন থেকে সামনের দিকে যাইয়া মানগুলোকে একটু পরিবর্তন করে নিতাম। পরিবর্তন করলে আমরা এটার কাছাকাছি মান পেতাম। আমাদের প্ল্যাঙ্ক সাহেব ঠিক ঐরকম কাজ করেছে। তিনি জানতেন যে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন এইরকম হবে। ব্ল্যাক বডি রেডিয়েশন কম্পাঙ্ক বনাম তীব্রতার যে গ্রাফ হবে সেটা এরকম। তার মানে তিনি ফলাফল জানেন আমাদের মতো করেই। তো সেগুলো হিসাবের পেছনে চলে গেল। তখন তার মাথায় একটাই প্রশ্ন যে বলেছিলাম এই কেটে এটাকে স্মার্ট হতে হবে। আমাদের এই কেটে কি বলছি? কেটে হলো ঘরমান। এই কেটে ঘরমান, এই ঘরমানটাকে স্মার্ট হতে হবে। এবং এইটার পরিবর্তে আমাদের এমন একটা ঘরমান লাগবে যেইটা আপনার এইখানে এবং এইখানে দুটো ক্ষেত্রে আপনার কম্পাঙ্ক অনুযায়ী আলাদা, আলাদা মান দিবে। মানে একদম কনস্ট্যান্ট থাকবে না। এই কেটিটা একদম কনস্ট্যান্ট। আমাদের ওই ভার বহনে গড় মানের মতো যেমন 40 পাইছে এটা সারা জীবন মানে একদম 40 ফিক্স ছিল। কিন্তু ফিক্স থাকা তো উচিত ছিল না। এইটারও ফিক্স থাকা উচিত নয়। তো সে ভাবলো কিভাবে আমরা এমন আ গড় মান পেতে পারি যেটা কম্পাঙ্কের সাথে, সাথে স্মার্টলি পরিবর্তন হবে। তখন তার মাথায় আসে আপনার ম্যাক্সওয়েল বোল্টজম্যানের শক্তি বন্টন সূত্রের কথা। এবং আমাদের বইতে এটা এইভাবে দেওয়া আছে যে যে ইজ ইকুয়াল এন নট এক্সপোনেনশিয়াল এর উপর পার হিসেবে মাইনাস জে এটা হলো এপসিলন ডিভাইড বাই কেটি। এখানে এটা শক্তি নির্দেশ করে, এটা বোল্টজম্যান ধ্রুবক, এটা পরম তাপমাত্রা। এটা হলো আপনার কততম মানে কণার আপনি শক্তি বের করতে চান এইটার হিসাব।